মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি 4 দশকের রাজনীতি দিয়ে কেউ যদি বিচার করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অথচ আর একজন সেই দলটাকে পরিচালনা করছেন, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মেনে নেবেন। এতদিন দলনেত্রী হয়ে বাংলার তথাকথিত অগ্নিকন্যা বাংলাকে সামলেছেন, তবে এবার থামার পালা। ক্ষমতা নেই পদও। শাসন ক্ষমতাহীন মমতা কি এভাবেই থেকে যাবে দলের এক কোণে? তাকে কি আর তাহলে দেখা যাবে না দলের হয়ে নেতৃত্ব দিতে? পরিত্যক্ত, ভেঙে দু টুকরো হয়ে যাওয়া দলটার এবার কি হবে তাহলে? তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে কোনো বিকল্প ভাবনা চিন্তা কি আছে মমতার? এই নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন রাজনৈতিক বিশ্লেষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দলে থেকে কোনো ক্ষমতা ছাড়াই কি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কোণে বসে থাকতে পারবেন? খুব মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর পক্ষে ঘরের এক কোণে বসে থাকা মুশকিল। এখনো বিধায়কদের মধ্যে যে বিদ্রোহ, সেটা সাংসদদের মধ্যে ছড়িয়ে পড়েনি। উনি 8 তারিখে বলেছেন ইন্ডিয়া জোটের লোকেদের সঙ্গে দেখা করবার জন্য, নেতৃত্বের সঙ্গে দেখা করবার জন্য দিল্লি যাবেন এবং সাংসদদের একত্রিত করবার চেষ্টা করবেন বলেই আমার ধারণা। অর্থাৎ শুধু শুধু তো উনি দিল্লি যাচ্ছেন না, দিল্লি গিয়ে তার যারা সাংসদ আছেন তাদের মধ্যে যেন বিদ্রোহের আগুন ছড়িয়ে না পড়ে সেইটার চেষ্টা করবেন। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, এইভাবে অর্থাৎ যদি বিদ্রোহ ছড়াতে শুরু করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তো ক্ষমতাগুলো বেরিয়ে যাবেন। তখন উনি কিভাবে করবেন? উনি বিরোধী নেত্রী হিসেবে খুব ভালো পারফরমার ছিলেন। গতকাল বা গত পরশুদিন উনি ধর্ণা মঞ্চে বসেছিলেন এবং ওই ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চে বসেছিলেন। যদিও তা নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন যে খুবই কম লোক, 8 জন বিধায়ক তার সঙ্গে আছেন, এই অবস্থায় দাঁড়িয়েছে। সুতরাং এইরকম বিরোধিতাকে তিনি নিয়ে যেতে পারছেন কিনা এবং তাতে মানুষ সহযোগিতা করছে কিনা, এই মুহূর্তে কিন্তু তার কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না। খুব রূঢ় কথায় বলতে গেলে বলতেই হয়, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, বিরোধী নেতৃত্বের কিন্তু ভবিষ্যৎ দেখা যাচ্ছে না। কিন্তু সেটাকে উনি চর্চা করে, মানে আজকে 500 জন আছে, কালকে 5000 জন হবে না, এরকম নয়, তিনি সেই জায়গায় গিয়ে নিয়ে আসতে পারেন কিনা এটা দেখার বিষয়। তবে বিরোধিতার যে স্পেস, আঙিনা, সেটা তো খালি থাকে না। আমরা ফলতাতে দেখেছি 4% ভোট পেয়েছে তৃণমূল, 3.7%, আর 19 কিছু শতাংশ, মানে প্রায় 20% ভোট পেয়ে সিপিএম দ্বিতীয় স্থানে চলে এসছে। সুতরাং তাদের মধ্যেও তো বাড়বে, তারা তো দীর্ঘদিন ধরে এই রাজনীতি করে আসছে এবং যখনই এই ঘটনা দেখবে যে বিরোধী নেতৃত্বের ক্যারিজমা চলে যেতে শুরু করেছে, বিরোধীরা বোঝাতে শুরু করবে যে সাংসদরা বেরিয়ে যাচ্ছে, বিধায়করা বেরিয়ে যাচ্ছে, তখন মানুষও তাকে ছেড়ে দেবে। খুব স্বাভাবিকভাবেই তারা মুসলমান, যেটা মূল পিলার ছিল, সেই মুসলমান ভোট, সংখ্যালঘু ভোট, তারা নিশ্চয়ই বিজেপিতে যাবে না, তারা যাবে হয় কংগ্রেস নয় বামে, এবং তাদের পরিসরটা বেড়ে উঠবে এবং সে যত বেড়ে উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার যে পরিসর, সেটা কিন্তু তত সংকুচিত হবে। 80 জন বিধায়কের মধ্যে দেখা গেছে মাত্র 20 জন এখনো অব্দি মমতার সাথে রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই প্রবীণ বিধায়ক, আর বাকি ইউথ বিধায়ক যারা, মানে 50 জন, তারা আলাদা হয়ে গিয়েছেন। ইভেন কাল দেখা গেছে, কালকের যে ধর্ণা বসেছিলেন উনি, 8 জন মাত্র বিধায়ক, আপনি কিছুক্ষণ আগেই বললেন সেটা, সেখানে উপস্থিত ছিলেন। সেখানে মমতার সামনে কি কি বিকল্প রয়েছে এখন? দেখুন, বিকল্প এই মুহূর্তে কিন্তু খুব লিমিটেড, খুব সীমিত। বিকল্প বলতে তার বিরোধিতার প্রসার, বিরোধিতার যে রাজনীতি, সেটাকে আরো বেশি চর্চা করা। তার কারণ প্রথমেই ভাবতে হবে, এতদিন ইন্ডিয়া জোটের যে নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, রাহুল গান্ধী, উত্তরপ্রদেশের অখিলেশ যাদব, এরা সব গুরুত্ব দিচ্ছিলেন কারণ মমতার একটা বিরাট পরিমাণ সাংসদ আছে, বিধায়ক আছে। কিন্তু যখন দেখবে শুধু হেরে গেছে তাই নয়, তার সাংসদরাও বেরিয়ে গিয়ে নতুন দল তৈরি করেছে, উদ্ধব ঠাকরের যে অবস্থা হয়েছে, ঠিক সেই রকম অবস্থার জায়গায় চলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ
ক্যারিজমা ধরে রাখবার জন্য তো প্রাতিষ্ঠানিকভাবে কিছু বিধায়কের দরকার হয়, কিছু সাংসদের দরকার হয়। তারা যদি একের পর এক বিরোধিতা করতে শুরু করে, তারা যদি একের পর এক দল ছেড়ে বেরিয়ে যায়, তাহলে দলটাকে ধরে রাখবেন কি করে? এবং যখন এই দলটা উনি ধরে রাখতে পারবেন না, তখনই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু তাকে কম গুরুত্ব দেবেন। পরিস্থিতি কি সম্ভব যেখানে মমতা ব্যানার্জি দলে থাকবেন কিন্তু নিয়ন্ত্রণ করবেন, পরিচালনা করবেন অন্য আরেকটা গোষ্ঠী? কোনোভাবে সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি 4 দশকের রাজনীতি দিয়ে কেউ যদি বিচার করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অথচ আর একজন সেই দলটাকে পরিচালনা করছেন, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মেনে নেবেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে দেবেন? কি হবে না এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তবে দল যদি ভেঙে গিয়ে একনাথ শিন্দের মতো, মূল শিবসেনার মতো, মূল তৃণমূল কংগ্রেস যদি অন্য দলের হাতে চলে যায়, অর্থাৎ দল দখল হয়ে যায়, তাহলে কোন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ রাজনীতি দাঁড়াবে? কারণ তার যে বয়স, তারও একটা সীমাবদ্ধতা আছে। এই বয়সে দাঁড়িয়ে নতুন করে বিরোধিতার রাজনীতি রাস্তায় গিয়ে জমানো, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। সুতরাং কোন জায়গায় যাবেন, অর্থাৎ রাজনৈতিকভাবে একবারই অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন কিনা, একদিকে বিরোধী কংগ্রেস এবং সিপিএম এর আগ্রাসী চরিত্র, বিরোধিতার চরিত্র প্রকট হবে, অন্যদিকে তার দলের বিরোধিতা তার প্রতি সেটাও প্রকট হবে। এবং এই দুয়ের মধ্যেখানে দাঁড়িয়ে তিনি রাজনৈতিকভাবে আদৌ প্রাসঙ্গিক থাকতে পারবেন কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একেই এত কম সংখ্যক আসন, তার মধ্যে উনি বিধায়কদের, ওনার দলের লোকদের, কর্মীদের বিতাড়িত করছেন, বহিষ্কার করছেন। আমরা দেখেছি রিজু দত্তকে সাসপেন্ড করা হয়েছে, দেন রিসেন্টলি সন্দীপন সাহা, ঋতব্রত, ওদেরকে বহিষ্কার করা হয়েছে। সেখানে গিয়ে কি প্রভাব পড়ছে না? মানে এই করে করে কি বিধায়ক কমছে না, দলের কর্মীরা কমে যাচ্ছে না? উনি বুঝে গেছেন যে দলের উপর তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন। কুণাল ঘোষ তার মুখপাত্র হয়ে হাত জোর করে দলীয় বিধায়কদের প্রতি অনুরোধ জানিয়েছেন, আপনারা দল ছেড়ে যাবেন না, কারণ আপনারা মমতাদির ইমেজেই আপনারা জিতেছেন। ঘটনা তো সত্যি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্ব থেকে জিতে এসছেন, সেখানে বিদেশ বোস তার আগে জেতা প্রার্থী ছিল, সেখানে তাকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসছেন, এবং ওটা সেফ সিট জেনে, সেখানে সংখ্যালঘু অধ্যুষিত সেফ সিট, সেই জন্যই তিনি সরিয়ে দিলেন আগের জেতা বিধায়ককে সরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসলেন। তারপরে যে আসবার পরে ঋতব্রত এখন তার বিরুদ্ধেই নানা রকম কাজকর্ম করতে শুরু করেছেন। ঋতব্রতর এই দলীয় তার যে দলের বিরুদ্ধে বিদ্রোহী বা বিরোধী মনোভাব এর আগেও সিপিএম এ থাকাকালীনও প্রকট হয়েছে, এবারও তিনি প্রকট করবেন, এটা ওনার জানা উচিত ছিল। উনি আসলে তার অভ্যাস ছেড়ে লড়তে চাইছেন না। উনি মনে করছেন এখনো বোধহয় তার একনায়কত্ব, তার স্বৈরতন্ত্রকে দলের মধ্যে বিধায়করা মেনে নেবেন। নব্য টিএমসি গঠন করার একটা জল্পনা চলছে ইতিমধ্যেই। সেখানে শূন্য থেকে একটা নতুন রাজনৈতিক দল গড়ে তোলা কি সম্ভব? এইখানে কিন্তু আমার একটা মতভেদ আছে, সম্ভব নয়। এই কারণে আমি বলছি, এটা বিধানসভার মধ্যে দল ভাঙানোর ক্ষেত্রে, দল দখলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কিন্তু এই যারা তৃণমূলের যে বিধায়করা করছেন, তারা কিন্তু আদতে এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজে জিতে এসেছিলেন। এদের ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের মাঠে ময়দানে রাজনীতি করে, 3 দশকের রাজনীতি করে, জনসংযোগ করে রাজনীতিতে ক্ষমতা দখলের কোনো ইতিহাস নেই। সুতরাং মানুষ এদেরকে কিন্তু চেনে না। মানুষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে উলুবেড়িয়া পূর্বের মানুষ বিন্দু মাত্র চেনে না। সুতরাং যে মুহূর্তে তারা চলে যাবে, তারা একটা দল করবার চেষ্টা করবে, সেই জায়গাটা কিন্তু দখল করে নেবে, পরিসরটা কিন্তু দখল করে নেবে অন্য যে সমস্ত বিরোধী আছে, অর্থাৎ সিপিএম বা কংগ্রেস। তারা কিন্তু এই উদার মানসিকতার তৃণমূল এবং সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে তাদেরকে দখল করে নিয়ে আসবে, যারা রাষ্ট্রবাদী শক্তিতে বিশ্বাস করে না, যারা ধর্মীয় পরিচিতির ভিত্তিতে রাজনীতিতে বিশ্বাস করে না, সেই সমস্ত মানুষকে নিয়ে আসবে। এবং সংখ্যালঘুরা তো সুরক্ষার অভাব সবসময় বোধ করছে, তারা বিজেপিতে ভোট দেবে না, তারা এই দুই দলের মধ্যে ভাগ হয়ে যাবে। তারা কোনোভাবে ওই যে 90 দল হতে চলেছে সেই 90 দলে আসবে না। যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা কি এখন আনঅ্যাটাচড মেম্বার হয়ে থেকে যাবেন?
নির্বাচিত সদস্য হয়ে এসছেন, তারা তো আমরা দল দখল যদি হয়, দুজন তো বহিষ্কৃত হয়েছে, তারা এখন কোন দলের সঙ্গে যুক্ত নয়, এটা তো পরিষ্কার। সুতরাং যে অ্যান্টি ডিফেকশন ল তাদের ক্ষেত্রে কোনোভাবে কাজ করবে না। কিন্তু অন্যরা যতক্ষণ দল দখল না হচ্ছে, অর্থাৎ 53 জন, 53 নয়, এখন দুজন চলে গেছে, সুতরাং আমরা 78-এর মধ্যে যদি আমরা ধরি, তাহলে 2/3 মানে প্রায় 51-53 যদি সংখ্যা যদি না আসে, তাহলে তো দলটা দখলও হবে না। সুতরাং তাদেরকে দল দখল করতে গেলে 50-এর অধিক সদস্য নিয়ে দলটাকে নিয়ে আসতে হবে, এবং সেই দল দখল হতে পারে, আমি তো বারবারই বলছি দল দখল হতে পারে, কিন্তু দলটাকে সক্রিয় করে একটা বিজেপির বিরোধী রাজনীতি করা এবং মানে একটা কনস্ট্রাকটিভ অপোজিশন যেটাকে বলে, একটা সেই কনস্ট্রাকটিভ অপোজিশন কিন্তু এই দল দিতে পারবে না। মমতা ব্যানার্জি কংগ্রেস ভেঙে বেরিয়ে এসেছিলেন, তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন। এবার আজ যদি বিজেপি তৃণমূলকে ভেঙে দেয়, তাহলে কি এটা বলা যায় যে মমতার কর্মফলই পেলেন? সেটা তো একটা বাঙালি মানসিকতার মধ্যে থেকে আসবে যে কর্মফল এটা আসছে, এটাই ভবিতব্য ছিল, এটা রাগের কথা, ক্ষোভের কথা। কিন্তু বিজেপি কিন্তু চাইছে এমন একটা দল তৈরি করতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে না। তাহলে ইন্ডিজোতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব আর থাকবে না, এবং ইন্ডিজোটে এদেরকেও গুরুত্ব দিয়ে নিয়ে আসতে পারবে না, এই মুহূর্তে আনা সম্ভব নয়। তাহলে ইন্ডিজোটটাকে তারা দুর্বল করে দিল। আবার রাজ্যের যে বিরোধিতার জায়গা, সেটাতেও এরা খুব একটা বিরাট করে অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং প্রাতিষ্ঠানিক বিরোধিতার জায়গাটাকে সম্পূর্ণভাবে দখল করে নেওয়ার জায়গায় বিজেপি আছে, এবং সেই জায়গাটা তৈরি করে দিয়েছে এই নব্য দল। মমতার বিরুদ্ধে গিয়ে বিধায়কেরা কেন ঋতব্রতকেই বেছে নিলেন? কারণ কি এর পেছনে? বিরোধিতায় গিয়ে বেছে নিয়েছে এরকম নয়, কিন্তু একটা প্ল্যান করে ঋতব্রত এগিয়েছে, পরিকল্পিতভাবে এগিয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী দিল্লিতে গেলেন, হঠাৎ করে তার দেখা হয়ে গেল, এটাও খুব আশ্চর্যজনক। ঠিক সেই সময় সেই মুহূর্তে দিল্লিতে সে উপস্থিত, কি হয়েছে আমরা জানি না, কিন্তু ঋতব্রত যে এই দিকে যাবে এটা কিন্তু একটা ইঙ্গিত সেই সময়ই পাওয়া যাচ্ছিল। বিজেপি সরাসরি ভাবে নিতে পারবে না, কোনো তৃণমূলকে নেবে না বলে 3 মাস তারা ঠিক করেছে। তারা বলেছে ভালো তৃণমূলকে নিতে হবে, তার কারণ হচ্ছে যদি গোটা তৃণমূলের দলের 2,40,00,000 ভোট যেটা পড়েছে, সেটা যদি কংগ্রেস আর সিপিএম এর মধ্যে ভাগ হয়ে যায়, বা কোনো একটা কংগ্রেস অথবা সিপিএম এ কনসেন্ট্রেটেড হয়ে যায়, তাহলে তো বিজেপির সাংঘাতিক মুশকিলের ব্যাপার। কারণ মতাদর্শগত ব্যাপারে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস উভয়ের বিরোধী, সিপিএম এর তো আরো বেশি বিরোধী। তাহলে সেই জায়গায় যাতে না যেতে পারে, সেইটা কিন্তু দেখবার দায়িত্ব হচ্ছে বিজেপির।